আমি বাংলাদেশ বিরোধীদের চোখে আমি 1 থেকে 3 নম্বর মধ্যে আছি, আমি তাদের হিট লিস্টে। আমি রাস্তায় একসময় গুলি খেয়েছি, আমাকে রোড অ্যাক্সিডেন্ট করে 2বার দুনিয়া থেকে বিদায় করার ষড়যন্ত্র হয়েছে, আমি জেল খেটেছি। তারপরে জেল থেকে বেরিয়ে এই স্কুলে আমি এসে 5টা মিনিট বসতে পারিনি। আমাকে বলা হয়েছে আপনাকে ঘেরাও করে ফেলা হয়েছে, গোয়েন্দা আসছে, এটা সেটা আসছে, আপনি তাড়াতাড়ি এখান থেকে বের হন। খান আখতারুজ্জামান আমাকে ডিস্টার্ব করেছে, সৃষ্টিকর্তার আক্রমণের জন্য আখতারুজ্জামান তুমি রেডি থেকো ইনশাআল্লাহ। গতকাল 3টে অর্থাৎ মঙ্গলবার বিকেল 3টে বাজে আমরা এখানে এভারোজ স্কুলের শিক্ষক শিক্ষিকা সকলকে নিয়ে আমরা একটা মিটিং করছিলাম, মোটিভেশনাল একটা মিটিং। শিক্ষকরা কিভাবে দয়া মায়া দিয়ে শিশুদেরকে শিক্ষা দেবে, মূলত বিষয় ছিল শিক্ষার সাথে নলেজের সাথে মার্সি অ্যান্ড নলেজ, এটাই ছিল আমার বিষয়। শিক্ষকরা যাতে শিশুদেরকে রুক্ষ ভাষায় বা রুক্ষ আচরণের মাধ্যমে না শেখায়, মায়াবী এবং অত্যন্ত মমতা ভরা আচরণ, বক্তব্য, কণ্ঠ, বডি ল্যাঙ্গুয়েজ সব মিলিয়ে তারা যাতে শিক্ষাটা দেয়, এই বিষয়টি নিয়ে আমি কথা বলছিলাম। হঠাৎ জনাব খান মোহাম্মদ আখতারুজ্জামান, তিনি আনুমানিক 50 জনের মতো তার অনুসারী এবং বিভিন্ন ধরনের মানুষজনকে নিয়ে তিনি আমাকে অ্যাটাক করলেন। আপনারা দেখবেন ভিডিও ফুটেজ এখানে আছে। কঠিনভাবে আমাকে অ্যাটাক করলেন। আমি এখানে ছিলাম, আমি আমার শান্ত সৌম্য মেজাজেই স্পিচগুলো আমি দিচ্ছিলাম। আমি তাকে তখন কিছুই বলিনি, কিন্তু সে চিৎকার করে খুব অপমানজনকভাবে আমাকে অ্যাটাক করতে যাচ্ছিল। মিডিয়া ব্যক্তিত্ব জনাব প্রফেসর মুখতার আহমদ সাহেব ছিলেন, আমার স্কুলের ম্যানেজিং ডিরেক্টর ছিলেন, প্রিন্সিপাল জনাব আনিসুর রহমান সোহাগ ছিলেন, ফিনান্স ডিরেক্টর ছিলেন, আরও অনেকে ছিলেন। তারা উঠে তাকে জড়িয়ে ধরে থামালেন এবং সাইডে বসিয়ে দিলেন। তারপরও তিনি পরে মাইক হাতে নিয়ে প্রায় 40 মিনিট তিনি আমার বিরুদ্ধে এবং আনিসুর রহমান সোহাগ অর্থাৎ এমডি বা প্রিন্সিপাল তার বিরুদ্ধে এবং ফিনান্স ডিরেক্টর যিনি ছিলেন জনাব হাজি গোলাম মুস্তফা তার বিরুদ্ধে তিনি অনেক বিষোদ্গার করলেন। এমন একটা পরিস্থিতি উদ্ভূত হলো, এটা যেন অ্যাটেম্প টু মার্ডার, একেবারে অ্যাটেম্প টু মার্ডার। আমি যদি সামান্য একটু প্রতিরোধ করতাম, কালকে এখানে রক্তাক্ত পরিবেশ তৈরি হয়ে যেত। কিন্তু আমি পরম ধৈর্য ধরে আমি বিষয়টিকে, আমি যেমন ছিলাম অ্যাজ ইউজুয়াল ঠিক তেমনই শান্ত সৌম্য আমি ছিলাম। আমি তার সাথে কোনো উচ্চবাচ্য তখন করিনি। তো এখানে আমার কাছে বিষয়টি একটু ভিন্ন মনে হয়েছে যে খান মোহাম্মদ আখতারুজ্জামান তাকে নিয়ে অনেক অভিযোগ রয়েছে, অনেক অভিযোগ রয়েছে। আমি আসলে জীবনে কারোর বিরুদ্ধে অভিযোগ আমি বর্ণনা করি না, সাধারণত আমার এটা অভ্যাস না। কিন্তু কালকে আমি জানি যে তিনি তার ব্যাপারে বিভিন্ন পত্রপত্রিকায় অনেক বক্তব্য, এখানে একটা আছে নয়া দিগন্ত 8 নভেম্বর 2024, বরখাস্ত সেনা কর্মকর্তাকে হাত করে জমি দখল করতে অনলাইন গ্রুপের এমডি জনাব খান মোহাম্মদ আখতার, এখানে অবৈধ দখল, জালিয়াতি সহ নানা অনিয়মের অভিযোগ পাওয়া গেছে অনলাইন গ্রুপ নামে একটি আবাসন প্রতিষ্ঠানের কর্মকর্তাদের বিরুদ্ধে। তারা 5 আগস্ট পূর্ববর্তী সময়ের সাবেক এক সেনা কর্মকর্তাকে মালিক করে অনিয়মের মাধ্যমে কয়েক হাজার কোটি টাকা কামিয়ে অবৈধভাবে পাচার করেছেন। তাদের বিষয়ে দুর্নীতি দমন কমিশনে একাধিক অভিযোগ জমা হয়েছে। দুদক অভিযোগ আনলে আমলে নিয়ে তদন্ত করছে। অভিযোগের তথ্য মতে অনলাইন গ্রুপের এমডির নাম খান মোহাম্মদ আখতারুজ্জামান ঢাকা সেনানিবাস এলাকার আশপাশে মূল্যবান জমি জালিয়াতির মাধ্যমে দখলে নিয়ে তিনি হাজার কোটি টাকার মালিক হয়েছেন। আর এই জালিয়াতিতে সহযোগী ছিলেন বরখাস্তকৃত সেনা কর্মকর্তা মোহাম্মদ মুজিবুর রহমান। তিনি আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্ট্রিন কমান্ডের জিওসি ছিলেন। বিশেষ বাহিনীর গোপন নথিতে অনলাইন গ্রুপের মালিকানার বরখাস্তকৃত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মুজিবুর রহমানের নাম রয়েছে। তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এসএসএফ বাহিনীর প্রধান ছিলেন। তিনি ক্ষমতার অপব্যবহার করে অনলাইন গ্রুপের অপর মালিক মোহাম্মদ আখতারুজ্জামান ঢাকা সেনানিবাসের আশেপাশে মানিকদি, মাটিকাটা ও ইসিবি চত্বর এলাকায় রাম রাজত্ব কায়েম করেন। এই ধরনের অভিযোগের কোনো ইয়ত্তা নেই। কত মানববন্ধন, কত মিডিয়ায়
তার এসব কিছু উঠে এসেছে। তো আমি বাংলাদেশের স্বার্থে, বাংলাদেশের স্বাধীনতা অখণ্ডতা রক্ষার স্বার্থে এবং ফ্যাসিবাদের কামব্যাক রুখে দেওয়ার স্বার্থে আজকের এই সংবাদ সম্মেলন মূলত আমি আহ্বান করেছি যে কালকে আমার উপরে যে অ্যাটাকটা হয়েছে স্কুলের ব্যানারে, এটা কামব্যাক কর্মীদের আক্রমণ হয়েছে আমি মনে করি। ওরা জানে বাংলাদেশে আমি বাংলাদেশ বিরোধীদের চোখে আমি 1 থেকে 3 নম্বর মধ্যে আছি, আমি তাদের হিট লিস্টে। আমি রাস্তায় একসময় গুলি খেয়েছি, আমাকে রোড অ্যাক্সিডেন্ট করে 2বার দুনিয়া থেকে বিদায় করার ষড়যন্ত্র হয়েছে, আমি জেল খেটেছি, তারপরে জেল থেকে বেরিয়ে এই স্কুলে আমি এসে 5টা মিনিট বসতে পারিনি। আমাকে বলা হয়েছে আপনাকে ঘেরাও করে ফেলা হয়েছে, গোয়েন্দা আসছে, এটা সেটা আসছে, আপনি তাড়াতাড়ি এখান থেকে বের হন। মনের বেদনা নিয়ে আমি বের হলাম, বিদেশ চলে গেলাম, কারণ জীবনটা বাঁচানো যাচ্ছিল না এই দেশে থেকে। কে আমাকে প্রোটেকশন দেবে? যে রেজিম 17 বছর আমাদের রক্ত চুষে খেয়েছে, যে পার্শ্ববর্তী দেশ শত শত বিলিয়ন ডলার আমাদের এখান থেকে চুষে নিয়ে যাচ্ছে, তো তারাই তো আমাদের পেছনে, যারা আমাদের কলোনি বানিয়েছে, দাসী বানিয়েছে, তাদেরই একজন আমি বলবো 1 নাম্বার ক্রিয়নক খান মোহাম্মদ আখতারুজ্জামান। মাফিয়া, সে গড ফাদার অর্থায়নের দিক থেকে, তাকে ধরা যায় না, ছোঁয়া যায় না, সে মাটির নিচে থাকার মতো করে চলে। আমার বহু মামলার জন্য সে দায়ী। স্কুলের প্রিন্সিপালকে 13টি মিথ্যা মামলায় জড়িত করেছেন। কিছুদিন আগে তিনি জেল খেটেছেন। স্কুলের ফিনান্স ডিরেক্টরও 2টা মামলায় আক্রান্ত হয়েছে। এই রেজিমে আমরা আমাদের জীবন সম্পদ রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছি মামলা খাওয়ার জন্য। আজকে জাতির কাছে আমার জিজ্ঞাসা, মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, আপনাকে অনেক সম্মান করি। আমি প্রথম মিডিয়ায় অনেক জোরালোভাবে আপনাকে আলেম সমাজের পক্ষ থেকে আমি সাপোর্ট দিয়েছিলাম, সমন্বয়কদেরকে সাপোর্ট দিয়েছিলাম। সেই সদ্য স্বাধীন বাংলাদেশে এখনো পুরনো মামলার সেই বোঝা বহন করে চলেছি, নতুন মামলা খাচ্ছি। কামব্যাক যারা চান, ফ্যাসিবাদ রয়ের ঘাতকদেরকে, এদেশের হাজার হাজার ছাত্র জনতাকে যারা হত্যা করেছে, চোখ উপড়ে নিয়েছে, হাত পা কেটে দিয়েছে, বুক ঝাঁঝরা করেছে, তাদেরকে আবার যারা ফেরত আনতে চায়, কালো টাকার পাহাড় গড়া খান মোহাম্মদ আখতারুজ্জামান তাদেরকে অর্থায়ন করছেন। গতকাল থানায় গেলাম, একটু জিডি করব, কর্মকর্তা শুধু আমাকে ঘুরাচ্ছেন। আমি বললাম, ভাই আমি তো এসেছি একটু জিডির জন্য, একটু জিডির জন্য এসেছি। ওনারা দলিল দস্তাবেজ নেই, ওনারা অন্য গল্প করলেন। 4 থেকে 5টা ঘন্টা অপেক্ষা করেও একটু জিডির সৌভাগ্য আমার হলো না। জাতির কাছে আমার জিজ্ঞাসা, থানাগুলো তাহলে কিসের জন্য? খান মোহাম্মদ আখতারুজ্জামান অনেকগুলো মামলার আসামি, তিনি আগেও পরে। তিনি পুলিশ প্রোটেকশন নিয়ে কিভাবে আসলেন এখানে? একজন আসামি, এতগুলো মামলার আসামি, পুলিশ প্রোটেকশন নিয়ে তিনি যদি আসেন, তো জনগণ এই দেশে কি নিরাপত্তা তারা পাবে? আপনারা আমার এই জিজ্ঞাসা, আমি এটা বুঝিনি গতকালের এই কাণ্ডটা। আমি একেবারে কিং কর্তব্য বিমূঢ় হয়েছে দেখছিলাম যে খান মোহাম্মদ আখতারুজ্জামানের পাশে পুলিশ, সে হলো কত মামলার আসামি। তাকে বলা হয় ভূমি খেকো, তাকে বলা হয় বিভিন্ন মামলার, মিথ্যা মামলার উপকার। গতকালই তার যে হাজি, আমাদের ডিরেক্টর হাজি গোলাম মোস্তফার 9 কোটি টাকার সম্পদ সে কুক্ষিগত করে রেখেছে। গতকালে আমাকে অ্যাটাক করার পরে তার এখানে একটা টাওয়ারের সম্পত্তি ছিল, 20-22 জন সেখানে কর্মচারী আছে, তাদেরকে অ্যাটাক করেছে সে। আমি একটা আইডিয়া করছি গতকাল থেকে, যে 20 জানুয়ারি যে একটা ডেডলাইন ঘোষণা করা হয়েছে, এটার সাথে এই ঘটনা জড়ানো। আপনারা জানেন, গ্রেপ্তারির রাতে আমি যে স্লোগানগুলো দিয়েছি আল্লাহ কবুল করেছেন।
2021 24 সেপ্টেম্বর আমি খুতবা দিয়েছিলাম, স্বাধীন, সমৃদ্ধ, নিরাপদ বাংলাদেশ চাই। স্বাধীন কেন চাইলাম, এটাই আমার কাল হয়েছিল। আমি স্বাধীনতার দাবি তোলার পরেই আমি মসজিদ থেকে বের হয়ে সারলাম না, ফোন দেওয়া হলো আপনার মামলা আছে। আমাকে প্যাগাসাসের অধীন নিয়ে মোবাইল ট্র্যাক করে আমি কোথায় যাচ্ছি, কি বলছি, সব কিছু নখদর্পণে নিয়ে 2 রাত পরে আমাকে অ্যারেস্ট করা হলো 27 সেপ্টেম্বরে। তখন রয়েস স্তূপের মধ্যে দাঁড়িয়ে 20-25টা গাড়ি আমাকে ঘেরাও করেছিল, অপরিচিত সব। তাদের মাঝখানে দাঁড়িয়ে আমার দেশ স্বাধীনতার জন্য আমি মহাবিদ্রোহী রণক্লান্ত, আমি বিদ্রোহের নজরুলীয় আগুন জ্বালিয়ে দিয়েছিলাম সেদিন। স্বাধীন বাংলাদেশ জিন্দাবাদ, রমুক্ত বাংলাদেশ জিন্দাবাদ, হিন্দুস্তানি রাজাকার, ধর ধর মার মার, আমি এই 3টা স্লোগান দিয়েছিলাম সেই রাতে। তখন থেকে আমি তাদের 1 নম্বর শত্রু। খান মোহাম্মদ আখতারুজ্জামান জানে, তার সাথে তো রয়ের এজেন্ট যারা নিয়োগ করে এই দেশে, তাদের গডফাদার সে। তাহলে তার দিক থেকে যখন আমি আক্রান্ত হয়েছি, প্রিয় সাংবাদিক বন্ধুরা, আমি কি মনে করতে পারি না যে এটার সাথে অন্য কোনো সম্পর্ক আছে? আমি এই জাতির ভবিষ্যতের অশনি সংকেত এখানে থাকতে পারে। আমাকে দিয়ে রিহার্সাল দেওয়া হলো, টেস্ট কেস হিসাবে আমাকে আক্রমণ করা হলো। তারা এসেছে পরিকল্পিতভাবে। আমি যদি একটু হিট করতাম, ওরা জানে আমাকে আঘাত করলে আমি খুব নিরীহ, কিন্তু আঘাত করলে আমি প্রতিবাদ করি। আমি একটু প্রতিবাদ যদি করতাম, কালকে এখানে রক্তাক্ত পরিবেশ তারা করে আমাদেরকে ফাঁসাতো, উল্টো আমাদেরকে মামলা দিত। পুলিশ নিয়ে এসছে, সে আসামি, সে পুলিশ নিয়ে আসে। আমার 2জনকে সে অলরেডি গ্রেপ্তার করার পায়তারা করে ফেলছিল। পরে অবস্থা বেগতিক দেখে, কুলুমেলা দেখে ছেড়ে দিয়ে চলে গেছে। আমরা কি এই পুলিশ চেয়েছিলাম 5ই আগস্ট রক্ত দিয়ে কেনা এই স্বাধীনতায়? 17 বছরের জুলুম নির্যাতন শেষে কি এই পাওনা ছিল আমাদের? জাতির কাছে আমার জিজ্ঞাসা। প্রিয় বন্ধুরা, প্রসঙ্গত একটি কথা বলি। 2010 সালে সর্বপ্রথম পিস ইন্টারন্যাশনাল স্কুল আমি গঠন করি। দেখুন, এটা আমার দাবি না। বাংলা ট্রিবিউন 9 জুলাই 2016, এখানে 2016-তে আমরা 10-এ স্কুল করি, কিন্তু আমার বিরুদ্ধে অপপ্রচার শুরু হয়েছিল 2016 থেকে। পিস টিভি, পিস স্কুলের বাংলাদেশি উদ্যোক্তা কাজী ইব্রাহিম গোয়েন্দা নজরদারিতে, সে তখন 2000 সালে আমার এটা বন্ধ করেছে। এখানে ছবি আপনারা দেখেন। আচ্ছা, পিস টিভির আমার টিম ছিল, আমি টিম নিয়ে করেছি, একা তো আর কোনো স্কুল হয় না। কিন্তু এর লিডার, এর অভিভাবক, এর রূপকার, এর যে কপিরাইট, এই যে সত্ত্বাধিকার যেটা, সেটা তো আমার ছিল। যখন পিস স্কুল তারা বন্ধ করে দিল, তখন আমরা আবার ভিন্ন নামে স্কুল করলাম, ভিন্ন নামে পিস স্কুল। মালিকানা এখনো মুফতি কাজী ইব্রাহিম। এখানে লেখা এবার রোজ ইন্টারন্যাশনাল স্কুল। এই যে এটা হলো বাংলা ট্রিবিউন, 11 ডিসেম্বর 2021। আচ্ছা, আপনারা এই ধরনের বহু এখানে রয়েছে। নতুন নামে চলছে নিষিদ্ধ পিস স্কুল। তখনও এটা শিরোনাম দিয়ে আমাকে আঘাত করা হয়েছিল। এই যে এখানে লেখা আছে, এটা হলো যুগান্তর 6 সেপ্টেম্বর 2020। এখানে লেখা আছে, 4 বছর আগে সরকার রাজধানী লালমাটিয়ার পিস ইন্টারন্যাশনাল স্কুল নিবন্ধন বাতিল করেছে। সেই প্রতিষ্ঠানেরই শিক্ষক কর্মকর্তাদের নিয়ে এভারোজ ইন্টারন্যাশনাল নামে আরেকটি স্কুল প্রতিষ্ঠা করা হয়েছে। আমারই স্কুল, এটা পিস স্কুলেরই ফটোস্ট্যাট কপি। কিন্তু খান মোহাম্মদ আখতারুজ্জামান যাদের প্রতিনিধিত্ব করেন, সেই ঘাতক দালালরা তো আমাকে সহ্য করতে পারে না। তারা এই স্কুল থেকে আমাকে বঞ্চিত করার জন্য তখন থেকে ষড়যন্ত্রে লিপ্ত। খান মোহাম্মদ আখতারুজ্জামান এখানে প্রায় 33%-এর মালিক, 33% প্লাস। বাবা, তুমি তোমার মালিকানা নিয়ে থাকো, তাহলে তো কেউ ডিস্টার্ব করে না। কিন্তু সে 5ই আগস্টের পর, 5ই আগস্ট বিপ্লবের পর সে আর এখানে আসে না, সে আর আসে না। কি ভয় তোমার? তার অফিসে অন্য একজন আসে, সে আসে না। তার সাথে তো আমাদের কোনো দ্বন্দ্ব নাই। জি, 5ই আগস্টের পরে খান মোহাম্মদ আখতারুজ্জামান কি কালকে প্রথম আসছিলেন? কালকে প্রথম আসছিলেন। কিসের আসলেন? নাকি ইনভাইট করেছিলেন? কোন প্রোগ্রাম ছিল কালকে? আমরা তো শিক্ষক, উনি তো আসেন না, উনি ডাকলেও আসেন না, বোর্ড মিটিংয়ে আসেন না, উনি আসেন না। এটা ওনার, সেটা কি উনি জানেন। তো সেজন্য আমরা তো ওনাকে নিয়ে, আমরা এটা নিয়ে উচ্চবাচ্য করি না। আচ্ছা,
তো কালকে যে আসলেন উনি সন্ত্রাসী নিয়ে 50 জনের মতো সন্ত্রাসী নিয়ে একেবারে অ্যাটেম্প টু মার্ডার, অবশ্য কোনো সিগন্যাল ওনাকে দেওয়া হয়েছে যে এই লোকটাকে সরাও। মুফতি কাজী ইব্রাহিমকে এরকম 100 কোটি পৃথিবী দিয়েও কেউ কিনতে পারবে না, ওরা জানে। আল্লাহকে ভালোবাসি। আপনাদের মাধ্যমে আজকে আমি একটা বার্তা দেব, আমার বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করলে টিকতে পারে না। মামলা দিলে যদি সরকার মামলা, দেশের সরকার চেঞ্জ হয়ে যায়। হাসিনা আমাকে মামলা দিয়েই চেঞ্জ হয়েছে, আমি জানি। কেন জানি? আমি শিশুকালে আমার মাতা পিতা আমাকে আল্লাহর জন্য উৎসর্গ করে দিয়েছিলেন। এটা একটা সিস্টেম আছে, খ্রিস্টান ধর্মেও আছে, ওরা নান বলে, অনেক নানরা আছে খ্রিস্টান জগতে। ওরা ধর্মের জন্য ওরা উৎসর্গ। হযরত মারিয়াম ধর্মের জন্য উৎসর্গ ছিলেন, আল্লাহর জন্য উৎসর্গ ছিলেন। আমি কিন্তু সেই শিশু, উৎসর্গ। এই উৎসর্গিত শিশুদেরকে কেউ আক্রমণ করলে তাকে সরাসরি সৃষ্টিকর্তা আক্রমণ করেন। আপনারা বিশ্বাস করতে পারেন 2021-এর 27 সেপ্টেম্বর 27 সেপ্টেম্বর আমার গ্রেপ্তারের আগে যদি 2 বছরের পত্রিকা আপনারা ঘাটেন, দেখবেন শেখ হাসিনার বিরুদ্ধে কিছুই নেই, কোনো আন্দোলন নেই, টু শব্দ নেই। আর 27 সেপ্টেম্বর আমার গ্রেপ্তারির রাত থেকে সামনের 2 বছরের পত্রিকা দেখেন, দেখবেন যে যত ট্র্যাজেডি, বিপর্যয় তার উপরে বৃষ্টির মতো এসে পড়ছে। সে আমাকে বাংলাদেশবাদী মামলা দিয়েছে, আল্লাহ তাকে যুক্তরাষ্ট্রবাদী মামলা দিয়েছে। সে আমাকে মামলা দিয়েছে মিথ্যাচার করে, কালো আইন, আইসিটি আইনের আওতায় মিথ্যা মামলা দিয়েছে। আল্লাহ তাকে, তার দোষরদেরকে মানবাধিকার সংস্থা দিয়ে সারা পৃথিবীর মামলা খাইয়েছে। এবং ধীরে ধীরে কেউ জানে না আজও কিভাবে তার পতন হলো, আমি জানি। একটা উষ্টি, আল্লাহর একটা উষ্টিকে একটা জাতি জবাই করেছিল, আল্লাহ গোটা জাতিকে মেরে দিয়েছেন। তো আমি যেহেতু উৎসর্গিত শিশু, আমি এটা বলতাম না, এটা আমার জীবনের গোপন তথ্য, কিন্তু আমার বাবা সবসময় বলতেন তুমি কিন্তু উৎসর্গিত আল্লাহর জন্য। আমার দাদাও ছিলেন নান মোহাম্মদ, নান মানে উৎসর্গিত। তো আমি কিন্তু উৎসর্গিত। আমার শরীরে ওরকম অ্যারাবিক সিল আছে, সৃষ্টিকর্তা রেজিস্ট্রেশন আছে। এটা উনি মেরেছেন আমার জন্মের সময়, আমার মা বাবা দেখে আমাকে ছেড়ে দিয়েছেন আল্লাহর জন্য। আমাকে যদি কেউ ডিস্টার্ব করে, আপনারা লিখে রাখেন, দেখবেন খান আখতারুজ্জামান আমাকে ডিস্টার্ব করেছে, সৃষ্টিকর্তার আক্রমণের জন্য আখতারুজ্জামান তুমি রেডি থেকো ইনশাআল্লাহ, আমি কিছু করতে হবে না তোমাকে। প্রিয় ভাইয়েরা, আমি সারা বাংলাদেশের সম্পদ। আমার শিশুকাল থেকে আমাকে কেউ ঘায়েল করতে আসলে আল্লাহ তাকে ঘায়েল করে। আমি মনে করি আমি গোটা বাংলাদেশ, গোটা জাতিকে পরিত্রাণ দেওয়ার একটা ভূমিকা আমি নিতে পারবো ইনশাআল্লাহ। সেই শক্তি, সে সাহস আমার এই বুকে। কোরআন, আমি প্রতি 7 দিনে কোরআন শেষ করি। আমাকে যদি কেউ আক্রমণ করে, সে কোরআনকে আক্রমণ করলো। আমার এই বুকে বুখারী, মুসলিম, তিরমিজি 40টি বছর আমি হাদিসের উস্তাদ, লক্ষ লক্ষ আমার শিষ্য রয়েছে হাদিসের ভান্ডারে। মিডিয়ায় 25 বছর থেকে আমি স্পিচ দিচ্ছি ইসলামের জন্য। 40 বছর আমার শিক্ষকতার অভিজ্ঞতা, 40 বছর আমি মাহফিলে বক্তব্য দিয়ে এসেছি। আমি 6000 বক্তব্যে 7 মিলিয়ন শিশুকে কোরআন শিক্ষা দিয়েছি বিনা পয়সায়। 15টি মাদ্রাসা প্রতিষ্ঠা করে দিয়েছি বিনা পয়সায়। আমার সাথে কোনো লেনদেন নাই সেগুলোর। সুন্দরভাবে চলছে। আপনার উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, ঢাকার আশপাশ আপনারা দেখবেন, মানিকগঞ্জে সেই দক্ষিণখানে দেখবেন একটা। কিন্তু ইংলিশ মিডিয়াম স্কুলটা আমি রেখেছি। আমার তো একজন মানুষ, পরিবার আছে। আমি কোরআন, জি জি জি, হামলাটা একটা বাহ্যিক কারণ আছে আর একটা নেপথ্য কারণ। কোনো আসলে বাহ্যিক কারণটাও কোনো কারণ না। খান মোহাম্মদ আখতারুজ্জামান, ওনার রুমে প্রতিদিনের লোক আসে। কেবাকারা ওনার নেম প্লেটটা চেয়ারম্যান খান মোহাম্মদ আখতারুজ্জামান, এটা যেহেতু উনি নাই, এটা সরিয়েছে। এখন উনি তো আমাদেরকে জিজ্ঞাসা করতে পারেন, সরিয়েছে। উনি চেয়ারম্যান, আমি 2016 সাল থেকে আমিও চেয়ারম্যান। উনি চেয়ারম্যান, আমিও তো চেয়ারম্যান। উনি হলেন ঋণ খেলাপি চেয়ারম্যান, আমি হলাম ঋণ মুক্ত চেয়ারম্যান। 2016 সালে আমরা এই দলিলটা করি। এখানে এটা অথেন্টিকেটেড বাই এই যে অ্যাডভোকেট, সরকারি দলিল। কেন করেছিলাম? স্ট্যান্ডার্ড ব্যাংকের কাছে আমরা লোন চেয়েছিলাম 50 লক্ষ টাকা।
তখন স্কুল খুব দুরবস্থায় ছিল। স্ট্যান্ডার্ড ব্যাংকের নীতি খুব কঠিন ছিল, তারা কোনো ঋণ খেলাপিকে ঋণ দেন না। তারা বললেন খান মোহাম্মদ আখতারুজ্জামান আপনাদের চেয়ারম্যান, উনি চেয়ারম্যান থাকলে আমরা কোনো ঋণ দেব না, লোন দেব না। তখন আমরা ওনাকে মাইনাস করলাম, মাইনাস করে এভারেজের মালিক হলাম আমরা 3 জন। আমি চেয়ারম্যান হিসেবে, আনিসুজ্জামান সোহাগ ভাই উনি প্রিন্সিপাল হিসেবে, হাজী গোলাম মোস্তফা ফিন্যান্স ডিরেক্টর হিসেবে। আখতারুজ্জামান এখানে নাই, উনি থাকলে আমরা ঋণ পাবো না। উনি 350 কোটি টাকার মতো ঋণ খেলাপি, যতদূর আমি জেনেছি। আপনারা এগুলি অ্যাভেলেবেল আপনারা পাবেন মিডিয়ার জগতে, পত্রপত্রিকায়। তো তখন থেকে আমিও কিন্তু চেয়ারম্যান, আমি নিট অ্যান্ড ক্লিন চেয়ারম্যান। ওনার তো বহু সমস্যা। এখন উনি নেই, উনি আসেনই না, যেহেতু আসেন না, কিন্তু চেয়ারম্যান ভারপ্রাপ্ত হিসেবে আমি কাজগুলি চালিয়ে যাচ্ছি। তো সেই জন্য কখনো কখনো প্রয়োজন হলে ওটা আমরা ইউজ করি। এখন যেহেতু আবার উনি নাই, সেজন্য মাঝে মধ্যে আমি বলি যে ভারপ্রাপ্ত হিসেবে তো আমি কাজ করতেই পারি। তো এটা তো ভাই ইন্টারনাল একটা বিষয়, উনি আসলে এটা সমাধান হয়ে যায়। সেজন্য তো 50 জন সন্ত্রাসী নিয়ে অ্যাটেম্প টু মার্ডার হয়ে কি আপনি আসবেন? এটা কি যে শিক্ষক শিক্ষিকারা ছিল সবাই হতভম্ব, এটা কি একটা বিদ্যালয়ের আচরণ? একজন শিক্ষাগুরু, এত বড় একটা ইসলামিক স্কুল, এই স্কুলের যিনি চেয়ারম্যান, তার তো সেই গাম্ভীর্য থাকবে, তার সেই একটা ওয়েট থাকবে, সুন্দর স্পিচ থাকবে, তার সে একটা আখলাক নৈতিকতা থাকবে, এথিক্সের এই যে মানে মোরাল, এই দিকগুলো তো এখানে তো আমরা শিক্ষা দেবো কি? এগুলোই তো শিক্ষা দেব। কিন্তু তিনি অ্যাটাক করলেন, সেই জন্য আমি তো অ্যাটাক হওয়ার মতো কোনো কাজই তো করিনি। আমি তো বলছি ভাই, এখন ওনার যে 33% রয়েছে, উনি 33% নিয়ে কিয়ামত পর্যন্ত যতদিন ওনার এটা থাকবে উনি ভোগ করেন। আমরা বাকি 3 জন প্রায় 70-এর মালিক, 70 একটু কম, আমরা আমাদেরটা নিয়ে থাকবো, বাস। ওনার সাথে আমাদের কোনো লেনদেন নেই, আমরা 3 জন ইকুয়াল শেয়ার নিয়ে আমরা আছি। ওনার সাথে তো আসলে আমাদের দ্বন্দ্ব হওয়ার কোনো সুযোগ নেই, প্রয়োজন নেই। আমরা মায়ের মতো এই আনিসুজ্জামান জীবনটা বিলীন করে দিয়েছে এই স্কুলটার পিছনে। 4500 মতো স্টুডেন্ট, 24টা ঘন্টা সে ঘুমাতেও পারে না। সে বলে যে আমার জীবনের ব্যবসা বাণিজ্য সব হারিয়েছি আমি এই স্কুলের পিছনে, ফ্যামিলিকে একটু সময় দিতে পারি না, এমন অবস্থা। তো সেখানে তাকে 13টা মামলা উনি দিয়েছেন। আচ্ছা বলেন তো, কোন পরিবারের বাবা যদি মাকে 12-13টা মামলা দেয়, সেই মা কি শিশুকে লালন করবে না কোর্ট কাছারিতে দৌড়াদৌড়ি করবে? এটা কি সম্ভব? তো ভাই এটা একটা পরিস্থিতি। এখানে এটা একটা আমাদের শাখা, মিরপুরে একটা আছে, সেটা মাঝে মধ্যে সেটা রানার সাথে হয়েছে, রানার সাথে একটু ঝামেলা হয়েছে। ওটা তো আদালতে গেছে, মিটে গেছে। ওইটাও খানা মোহাম্মদ আখতারুজ্জামানেরই ডান হাত, সে ওরাই করে এগুলো। আপনারা কোন অনুমান করতে পারছেন? আমি সাপোজ আমি বাসায় বসে আছি, আমার বাসার বাইরে থেকে এসে অ্যাটাক করে দিল, এটা তো হতে পারে না। অবশ্যই ভিতরে কিছু আছে, বা সে কি মনে করছে যে আপনারা 3 জন স্কুলটাকে দখল করে নিচ্ছেন, বা এরকম কিছু আপনাদের ইন্টারনাল কোনো বিষয় আছে কিনা, বা অ্যাটাকের পিছনে হঠাৎ করে আপনি বলছেন যে কাউকে আমরা মিটিং করতেছি বা এসে অ্যাটাক করে দিছে? এখানে ভাইয়া, এখানে একটা আরবিট্রেশন চলছে। হুদা বাইসকে দিয়ে আমরা সবকিছু করছি, হিসাব নিকাশ চলছে। এটা রিপোর্ট হবে কালকে, হয়তো রিপোর্ট হলে যার যার অংশ নিয়ে সে স্বাধীনভাবে সে তার অংশ সে ভোগ করবে। আরবিট্রেশনের এই মুহূর্তে তো আপনি আমাকে অ্যাটাক করার কোনো কারণ নেই। যদি ভিতরে কিছু থেকেও থাকে, আরবিট্রেশন তো সব ফয়সালা হয়ে যাবে। সেটাই আমি তো এটা আমার কাছে দুর্বোধ্য লেগেছে যে তিনি এত মামলার আসামি, তিনি পুলিশি প্রোটেকশন নিয়ে আসলেন। আবার আমি যখন থানায় গেলাম, আমার জিডিটা নেওয়া হলো না। আমি অ্যাটেম্প টু মার্ডারের শিকার হলাম, আমার জিডিটা নেওয়া হলো না। তো এখানে আমার কাছে, আমরা তো এমনি জাতি হিসাবে আমরা আক্রান্ত। আমরা কত নির্যাতন সয়েছি, 350 বছর, 1000 বছর ভাষার কারণে আমরা নির্যাতিত ছিলাম, হিন্দিভাষী উর্দুভাষী এদের কাছে। 350 বছর নবাব সিরাজের পতনের পর থেকে আসলে প্রকৃত স্বাধীনতা আমরা কখনো ভোগ করতে পারিনি। পাকিস্তান আমলেও প্রায় পরাধীনই ছিলাম, বাংলাদেশ আমলে তো দলিলে নাই আমাদের। 71-এর স্বাধীনতার দিনে ওরা দলিল নিয়ে গেল, এখন জমি আমার, দলিল ওনার। এই যে একটা ভেজাল, 71-এর এই যে একটা ভেজাল, কি বলবো আমি এটাকে, বলেন? সেই ভেজালের খেসারত আজও আমাদের দিতে হচ্ছে। জি জীবন, আপনি বলেছিলেন আমাদের কাছে যে প্রেস রিলিজটা আছে ওটা
মামলায় বলা আছে যে আপনি মামলা করতে গিয়েছিলেন মোহাম্মদপুর থানায়, কিন্তু মামলাটা কি আদৌ করতে পেরেছিলেন 4-5 ঘন্টা অপেক্ষা করার পর? না, আমি পারিনি। আমাকে আসলে কি হয়েছিল? আমি গিয়েছিলাম, আমি সেকেন্ড অফিসার এর মাধ্যমে ওসি সাহেবকে জানিয়েছি আমি একটা জিডি করতে এসেছি কালকে। আমি তো এমনি বিভিন্ন হুমকি ধমকির ভিতরে আমার বিরাট একটা ইতিহাস আছে, জীবনের ঝুঁকি নিয়ে আমি থাকি। তো কালকে যেভাবে অ্যাটাকটা করা হয়েছে আল্লাহ জানে, তো এটার ভিতরে অন্য কিছু থাকতে পারে, আমি একটা জিডি করে রাখি। কিন্তু ওনারা আমাকে 4 ঘন্টা 5 ঘন্টা আমাকে বসিয়ে রেখে ওনারা বিভিন্ন ওই পক্ষ ওনারা কিছু দলিলপত্র নিয়ে গেছে, ওনারা ওইসব নিয়ে সময়টা কাটিয়ে আমাকে বিদায় করে দিলেন। আমি বললাম বারবার, ভাই আমি তো এসব শুনতে আসিনি, আমি একটা জিডি করে চলে যাব। আপনি কয়টা বাজে গেছিলেন থানায়? থানায় গিয়েছি 8টায়, রাত 8টা, বের হয়েছি প্রায় 12টার কাছাকাছি। আমি যখন বাসায় যাই তখন 12টার কাছাকাছি প্রায়। ওসির সাথে কথা হয়েছিল কিনা? ওনার সেকেন্ড অফিসারের মাধ্যমে ওনার সাথে কথাবার্তা হয়েছে। ডিরেক্টলি ওসির সাথে ওনারা আমাকে দেখা করতে দেননি, আমাকে সেকেন্ড অফিসারের ওখানে রেখে দিয়েছেন। আমি বারবার রিকোয়েস্ট করছি ভাই আমাকে। থানায় ছিল? হ্যাঁ, থানায় ছিলেন। আপনাদের এই যে আনিসুর রহমান আর হলো আখতারুজ্জামান, দুইজনের ভিতরে কি নিয়ে দ্বন্দ্ব? কেননা দুজনেই কিন্তু মামলা করছে, কয়েকটা মামলার কপি এর আগে আমি পেয়েছিলাম স্কুলের নিয়ে। কি আপনাদের লেনদেন নিয়ে কি জানেন? লেনদেন খান মোহাম্মদ আখতারুজ্জামান বলে কাজী মোহাম্মদ ইব্রাহিমের এই স্কুলের সাথে কোনো সম্পর্কই নেই, আমি ফাদার অফ স্কুল। উনি বলে ওনার কিছুই নেই। উনি লাস্ট ওই আওয়ামী রেজিমের সময় উনি তো আমাকে দেশান্তরিত করলেনই, বঞ্চিত করলেনই। আমি অনেক কষ্ট করে 5% একটু শরিকানা লিখিত নিয়েছিলাম, সেটাও উনি অস্বীকার করছেন। আনিস বলতেছে, সোহাগ বলতেছে, কাজী সাহেবের মতো একজন মুরব্বী মানুষ, উনি ফাদার অফ স্কুল, এই স্কুলের কপিরাইট তো ওনারই পরিকল্পনা স্কুলটা বাংলাদেশে জন্ম হয়েছে। তুমি বাবাকে যদি অস্বীকার করো তো তুমি তো অবৈধ। এটা কেমন? আনিসের মূল দোষ হলো এটা, আমাকে সাপোর্ট দেওয়ার কারণে আনিস ওনার চক্ষুশূল হয়েছেন। আমি জানি না এর ভিতরে কোনো রহস্য অবশ্যই আছে। মিরপুরে একটা স্কুলে ইনভেস্ট নাকি করাইছিল, সেই স্কুলটার কি এখন কি অবস্থা? সেটা ঠিকঠাক মতো আছে, ওখানে এখন আপনার ঝামেলা। এই এভারোজ যে ডিরেক্টররা আছে আমরা 4 জন, মালিকানা এদেরই আছে, সে সবখানে আছে, বহাল তবিয়তে, তারে নিয়ে তো আমাদের দিক থেকে কোনো ডিস্টার্ব নেই। সে কালকে এসছে, আমি মুসাফাও করেছি তার সাথে, যেভাবে অ্যাটাক করেছে আমি কি মুসাফা করতে পারি তার সাথে? কিন্তু আমি তা করেছি তার সাথে। আমরা তো নবীজির থেকে শিক্ষা নিয়েছি। নবীজির কাছে একজন লোক আসতেছে, তিনি ইনফরমেশন দিলেন উপস্থিতকে যে এই লোকটা খুবই ভয়াবহ লোক, খারাপ লোক। কিন্তু যখন সে সামনে আসলো, নবীজি খুব হেসে তার সাথে কর্মর্দন করলেন, আচরণ করলেন। হয়তো আয়েশা ওনাকে প্রশ্ন করলেন, আপনি বললেন এই লোকটা ব্যাড ক্যারেক্টারের একটা লোক, কিন্তু আসার পরে এত সুন্দর আচরণ। নবীজি বললেন, আয়েশা আমাকে কখন তুমি দেখেছিলে জীবনে অসভ্যের মতো কোনো আচরণ করতে? আমি তো মানুষকে সভ্যতা শিখাই, ভদ্রতা শিখাই, উন্নত আচরণ শিখাই, তা আমার তো এটা স্বভাব পায় না। বিশ্বাস করবেন, আমার ফুল টিচাররা এখানে, ফিমেল টিচার এখানে, আচ্ছা টিচারদের সামনে আমার তো জীবন গেলেও আমি তাকে প্রতিরোধ করার মতো কোনো আচরণ করতে পারি না। আমার শিক্ষকতা এটা দেয় না। আমি 40 বছরের শিক্ষক, আমার পিতা 50 বছর শিক্ষকতা করেছেন, আমার দাদা 85 বছর শিক্ষকতা করেছেন। এই বাংলাদেশে প্রায় 3 কোটি জনগোষ্ঠী আমাদের বংশের সরাসরি ছাত্র। আমি যখন পিস টিভির বক্তা তখন 10 কোটি দর্শক আমার। এরপরে যখন বিটিভি, এটিএন বাংলা, এনটিভি সব প্রায় বড় বড় মেইন স্ট্রিম সব টিভিতে আমি একসময় বিচরণ করতাম, আরও 5-7 কোটি দর্শক আমার ছিল। তো গোটা জাতির সাথে আমরা জড়ানো না, তা আমি তো ওনার সাথে অশোভন আচরণ করার মতো আমার সে মনটা ছিল না, আমি করি নাই সেটা। আপনারা ভিডিওতে দেখবেন আমি যা ছিলাম তাই বজায় রেখে আমি আমার স্পিচ শেষ করে তারপর আমি বসেছি। এখন আপনি কি চাচ্ছেন? আমি জাতিকে সতর্ক করতে চাচ্ছি যে কামব্যাকের একটা পদধ্বনি আমি শুনলাম আমার স্কুল ব্যানারে, গোটা বাংলাদেশ আক্রান্ত হয়েছে কিনা গতকাল। কারণ আমি এই দেশের স্বাধীনতার, এই রেজিমের, আপনারা যাই বলেন, স্বাধীন বাংলাদেশ জিন্দাবাদ রয়ের স্তূপে দাঁড়িয়ে প্রথম ঘোষণাটা 2021 আমি দিয়েছিলাম। সেই মায়া তো আমার আছে দেশের জন্য। আমি হিট খাচ্ছি ওই জন্যই, আমি স্বাধীনতার প্রথম বন্দী, এই স্বাধীনতার প্রথম বন্দী আমি, সেজন্য আমাকে হিট করতে পারে। আমি যাচ্ছি সেই দিকে যে সে তো ওই গ্রুপের মানুষ, আমার হিটের কারণটা কি ওইটা? না হলে আনিসুর রহমানও তার সমান অংশীদার,
গোলাম মুস্তাফা তার সমান অংশীদার, সেও সমান অংশীদার। শুধু আমাকে নিয়ে কেন সমস্যা? আমি ফাদার অফ স্কুল, আমার দোষটা কোথায়? এখানেই আমার প্রশ্ন। আমি তো আমার জীবনে, আপনি মিডিয়ার 25 বছরের জীবনে কোনো একজন মানুষের নাম ধরে হিট করেছি আপনি একটাও প্রোগ্রাম পাবেন না। ডিবি অফিসে আমাকে বন্দি করে নিয়ে তারা খুঁজতেছে যে উনি কার বিরুদ্ধে কি বলেছেন। ডিবি অফিসাররা বলল না, কিছুই নেই, মামলা খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি তো সেই ধরনের একটা মানুষ। এখন আমি আপনাদের মাধ্যমে জাতিকে সতর্ক করতে চাই, আগামী দিনে একটা কাম ব্যাক করার অপচেষ্টা, ষড়যন্ত্র চলছে। তার প্রথম শিকার হলাম আমি। আমার মুখ দিয়ে সৃষ্টিকর্তা এমন কথাই বলান যে কথার বাস্তবতা থাকে, সেটা সামনে সংগঠিত হয়। কারণ আমি তার সম্পদ সরাসরি, আমার সারাটা জীবন গেছে ধর্মের পিছনে। এই জন্য আমি আপনাদের মাধ্যমে আজকে ডেকেছি আপনাদেরকে জাতিকে সতর্ক করতে। আপনারা সতর্ক থাকবেন। এদেশের প্রত্যেকটা ইমাম, খতিব, আলেম, রাজনৈতিক নেতৃবৃন্দ আপনারা সতর্ক থাকবেন, যাতে বিগত রেজিমের মাফিয়ারা বর্তমান রেজিমের কিছু মাফিয়ার সাথে আবার গাঁটছড়া বেঁধে আবার গোলামির জিঞ্জিরে আমাদেরকে বন্দী করতে না পারে। কারণ সেই সাহস পেল কোত্থেকে? সে তো পালিয়ে বেড়াবে। সে যেখানে পালিয়ে বেড়াবে, সে সেখানে পুলিশ নিয়ে আসে আমাকে আক্রমণ করতে। তাহলে এটা তো ছোটখাটো কোনো ব্যাপার নয়, এটা জাতীয় বিষয়। আমি আইডিয়া করতে পারছি দেশে এখন কাম ব্যাকের একটা বিরাট ধ্বংসযজ্ঞ হয়তো আগুয়ান। এই জন্য আপনাদের মাধ্যমে জাতিকে সতর্ক করছি, সবাই সতর্ক থাকবেন। এবং ইউনাইটেড বাংলাদেশ সকল আলেম, দেশপ্রেমিক, সকল জেনারেল শিক্ষিত, সকল আরবি শিক্ষিত, সকল ইমাম খতিব, সকল মুসল্লি, সকল পুরুষ, সকল নারী, বাংলাদেশ রক্ষার, বাংলাদেশের অখণ্ডতা রক্ষার, নিরাপত্তা রক্ষার আমরা এক একজন মুক্তিযোদ্ধা। আমার স্লোগান হলো এটাই, ফ্যাসিবাদ নিপাত যাক, কাম ব্যাক নিপাত যাক, স্বাধীন বাংলাদেশ জিন্দাবাদ, র মুক্ত বাংলাদেশ জিন্দাবাদ। এটা আমার স্লোগান। আমি আসলে নিজের অভিযোগ জানাতে আমি আপনাদেরকে কষ্ট দিইনি। নিজের অভিযোগটা তো আমি আমার স্রষ্টাকে জানাই, কিন্তু আমি জাতিকে সতর্ক করতে চেয়েছি, সেজন্য আপনাদেরকে এনেছি এখানে। আমি চাই প্রত্যেক সরকার যখন আসে তখন কিছু মাফিয়ারা তাদেরকে হাত করে এই জাতিকে জুলুম করে। এখন বর্তমান টাইমেও তাদের কালো টাকার পাহাড় রয়েছে, অবৈধ সম্পদের পাহাড় তাদের হাতে আবার শেখা শুরু হয়েছে। তারা থানা হাত করে, তারা বিভিন্ন রাজনৈতিক দলের, ধরুন বড় বড় দলগুলিতে 70% লোক আমাদের আন্তরিক দেশপ্রেমিক, 20-30% ভেজাল অবশ্যই আছে। আমি এটা বললে কি অত্যুক্তি হবে? থাকতে পারে না এমন। এখন তারা ঐক্যবদ্ধ হয়ে আবার নতুন কোনো গোলামির জিঞ্জিরে আমাদেরকে আবদ্ধ করবে কিনা, 7 দফা গোপন চুক্তির মতো, যে এই দেশে কোনো সেনাবাহিনী থাকবে না, এই দেশে খোলা বাজার, এটা কোনো ইউনিক কোনো ব্যবসা বাণিজ্য হবে না, ভিন্ন দেশের সাথে ট্যাগ হয়ে ব্যবসা বাণিজ্য করতে হবে, যে ভয়াবহ 7 দফা চুক্তি। তো এরকম চুক্তি দেশে তো এটা আবার কিছু হয়েছে কিনা, অপরাধীরা আবার ঐক্যবদ্ধ হচ্ছে কিনা। প্রত্যেক দলে কিছু অপরাধী থাকে, কিছু দালাল থাকে, কিছু ঘাতক থাকে। আমরা চাই ঘাতক দালাল বিচার ফোরাম নামে একটা ফোরাম হোক। ঘাতক দালাল বিচার ফোরাম, ন্যায় বিচার করুন, কারো উপর জুলুমের দরকার নাই। বাট তারা প্রত্যেক সরকারের এরাই কাল, প্রত্যেক সরকারের এই শ্রেণীটাই জম। বিগত সরকারকে ডুবিয়েছে এই শ্রেণীটাই। তাদের শক্তিকে পুঁজি করে হাজার হাজার কোটি টাকা কামিয়ে শুধু অপরাধের বেসাতি করে এরা এখন আবার রং বদলিয়ে এই আমলে তারা সেই চেষ্টা করছে। এত বড় সাহস যে অপরাধী হয়ে, সেই রেজিমের ফেসিবাদী হয়ে, তাদের একজন দায়িত্বশীল পত্রিকা আপনারা দেখবেন, এত কিছু হয়ে এই সদ্য স্বাধীন বাংলাদেশে সে পুলিশ নিয়ে সে একজন আসামি আমাকে অ্যাটাক করলো। এটা তো ছোটখাটো কোনো ঘটনা নয়, এটা হয়তো হাজার হাজার ঘটনার প্রথমটা হতে পারে, লক্ষ ঘটনার প্রথম ঘটনা হতে পারে। এই জন্য সাধু সাবধান, বাংলাদেশি বন্ধুরা সাবধান, স্বাধীন বাংলাদেশ সাবধান। আমি একটু আপনাদেরকে এই অ্যালার্টনেস দেওয়ার জন্যই মূলত আজকে এখানে আহ্বান জানিয়েছি। আল্লাহ আপনাদেরকে ভালো রাখুন, জাতিকে সতর্ক হওয়ার তৌফিক দিই। এবং আমাদের এই স্কুলের আখতারুজ্জামানের সাথে স্কুল নিয়ে আমার মধ্যে আমদানি, ওনার 33% নিয়ে উনি একবারে ঘুমিয়ে উনি আরামসে এটা উনি ভোগ করুন। আমরা 3 বন্ধু, আমাদের 70 থেকে একটু কম আছে, আমরা ওটা নিয়ে আমরা সুখে থাকবো। আমরা কারোর 1 পয়সা
ওনার যে অংশটা সেটা আমার বাইরের কুকুরকে আমি খেতে দেবো না। কারণ কোনো যারা ঋণ খেলাপি মানে কি? এতিমের মাল খেয়েছে। ঋণ খেলাপি মানে কি? বিধবার মাল খেয়েছে। ঋণ খেলাপি মানে কি? অন্ধের মাল খেয়েছে। ঋণ খেলাপি মানে কি? ভিখারি, ভিক্ষুক, নিঃস্বের মাল খেয়েছে। তা এগুলি তো ঘৃণা লাগে ভাই। সেজন্য ওনার অংশের দিকে ঘুণা করে কোনোদিন আমাদের তাকাবার কোনো টেন্ডেন্সি নাই। আমরা আমাদেরটা নিয়েই আছি, থাকবো। এটা আপনাদের মাধ্যমে জাতিকে জানালাম, আমাদের প্যারেন্টসকে জানালাম, এভারেজ ইন্টারন্যাশনাল স্কুলকে যারা ভালোবাসেন তাদেরকে জানালাম। তা আমার মনে হয় আমি এখানে ইতিরেখা টানলাম। আল্লাহ আপনাদেরকে অনেক জায়গায় খাই দিন। আপনারা সাংবাদিক বন্ধুরা, লড়াইতে নেমেছি এই দেশের স্বাধীনতা কিয়ামত পর্যন্ত অক্ষুণ্ণ রাখার। প্রথম রক্ত দেবে যে বৃদ্ধ মানুষটা, আমি সেই কাজী ইব্রাহিম হবো ইনশাআল্লাহ, যদি প্রয়োজন হয়। আপনারা বিশ্বাস রাখেন। তবে আমি একা যাই না, আমি আমার স্রষ্টাকে নিয়ে চলি। আমাকে একটু আঘাত করে, সে প্রতিঘাত খায় আমার স্রষ্টা থেকে, আমার থেকে না। আমার ব্যাপারে সাবধান। আপনাদের মাধ্যমে আমার ব্যাপারে আমি এই দেশের সরকারকেও সচেতন থাকতে বলি, আমাকে মামলা হামলা জড়াইও না, টিকবে না, কখনো টিকবে না। যদি আমাকে কোনো পরাশক্তি আক্রমণ করে, আকাশের আক্রমণে সে ঘায়েল হবে। মাত্র সেদিনই তো বললাম ছাত্র শিবিরের সদস্য সম্মেলনে আমার বক্তব্যের শুরুটা কি ছিল? আপনারা ছিলেন। আগুনের ফুল কিরা এসো জড়ো হই, দাবানল জালবার মন্ত্রে আমার মুখ দিয়ে। দেখেছেন তো দাবানলটা? হ্যাঁ, আমার মুখ দিয়ে সৃষ্টিকর্তা বের করিয়েছেন। আমার দ্বিতীয় ছন্দ ছিল বজ্রের হুঙ্কারে আঘাত হানি মানুষের মন গড়া তন্ত্রে। আমি একটা সুন্দর, আমরা ধর্মপ্রাণ মানুষ, বাংলাদেশি বাংলাভাষী, একটা সংবিধান সেদিন ঘোষণা দিয়েছিলাম। তন্ত্রমন্ত্র বাধ্য, সুন্দর, দুনিয়াতেও শান্তি পাবা, আখিরাতেও শান্তি পাবা, সুন্দর একটা সংবিধান আমি দেবো আপনাদেরকে আবারও ইনশাল্লাহ, বাস্তবায়ন হবে। আমার ওই কবিতার প্রথম ছন্দটা যেহেতু আল্লাহ কবুল করেছেন, দ্বিতীয় ছন্দটা কবুল হবে ইনশাল্লাহ। আমি মনে করি আমার স্রষ্টার কাছে, আমার বন্ধুর কাছে, তিনি শিশুকাল থেকে আমার বন্ধু, আমি তার কাছে আশা করি, আমি বিশ্বাস করি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। অনেক অনেক ধন্যবাদ জানিয়ে এখানেই ইতিরেখা টানলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।